কংগ্রেসে যে চরমপন্থী এবং নরমপন্থীর যে মতভেদ তৈরি হয়েছিল আগে থেকেই, এই 1907 সালে কংগ্রেসের সুরাট বিভাজন বা কংগ্রেসের যে সুরাটের যে অধিবেশন হয় সেইখান থেকে তাদের মধ্যে একটা মতবিরোধ দেখা দেয়। আমরা এর আগে আলোচনা করব 1885 থেকে 1905 পর্যন্ত কংগ্রেসের যে আন্দোলন চলেছিল সেটাকে নরমপন্থীদের যুগ বলে আখ্যায়িত করা হয়। 1885 থেকে 1905 পর্যন্ত মোটামুটিভাবে কংগ্রেসের যে আন্দোলন সেটাকে নরমপন্থী অধ্যায় বলে উল্লেখ করা হয়। ব্রিটিশ সরকার প্রথমে মনে করেছিল যে হিউমের নেতৃত্বে যে জাতীয় কংগ্রেস তাদের পক্ষে ক্ষতিকারক হবে না। তারা মনে করেছিল জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ হয়তো নিজেদের মধ্যে পাণ্ডিত্যপূর্ণ কিছু রাজনৈতিক বিতর্কের মধ্যেই তার কার্যাবলী সীমাবদ্ধ রাখবেন। প্রথম 3 বছর পদস্থ সরকারি কর্মচারীরা কংগ্রেসের অধিবেশনে যোগদান করেন, অর্থাৎ সরকারি কর্মচারীরা কংগ্রেসের অধিবেশনে যোগদান করেছিলেন। কিন্তু হঠাৎ করেই সমস্ত কিছু বদলে যায়। হঠাৎ করেই 1986-87 পর থেকেই হচ্ছে ব্রিটিশদের মনোভাব কংগ্রেসের প্রতি ক্রমশই পরিবর্তন হয়। তো ব্রিটিশ সরকার এই সময় লর্ড ডাফরিন কংগ্রেসকে একটি বাঙালি সংগঠন, বাবু শ্রেণীর সংগঠন ইত্যাদি বলে আখ্যায়িত করেন। কংগ্রেসকে একটি বাঙালি সংগঠন, বাবু শ্রেণীর সংগঠন বলে আখ্যায়িত করেন। এছাড়াও ইংরেজ কর্তৃপক্ষ কংগ্রেসকে দেশদ্রোহী সৃষ্টির কারখানা ইত্যাদি বলেন এবং 1887 জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এক সরকারি কর্মচারীকে 20,000 টাকা জামিন দিতে বলা হয়। 20,000 টাকা জামিন দিতে বলা হয়। লর্ড কার্জন ভারত সচিব হ্যামিল্টনকে লিখেছিলেন যে ভারতে যতদিন আছি আমার অন্যতম উচ্চাশা হবে এই যে কংগ্রেস যাতে শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার জন্য সর্বসম্মতক্রমে চেষ্টা করে যাওয়া। লর্ড কার্জন 1900 সালে ভারত সচিব জর্জ হ্যামিল্টনকে লিখেছিলেন ভারতে যতদিন আছি আমার অন্যতম উচ্চাশা এই যে কংগ্রেস যাতে শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার জন্য সর্বাঙ্গীন চেষ্টা করে যাওয়া। কংগ্রেসের প্রথম অবস্থায় শিক্ষিত বুদ্ধিজীবী, আইনজীবী, পুঁজিপতি, জমিদার সম্প্রদায় এই প্রতিষ্ঠানে সীমাবদ্ধ ছিল। ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করা নয়, ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব সম্পর্কেই তারা আগ্রহী ছিলেন। 1902 সালে কংগ্রেস সভাপতি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে কংগ্রেস আমাদের জনগণের ঐক্য ও ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব চায়। ভারতের ব্রিটিশ শাসনকে তারা ঐশ্বরিক অবদান বলে মনে করেন। ইংল্যান্ড ছিল তাদের সকল আদর্শ ও অনুপ্রেরণার উৎস। কংগ্রেসের নরমপন্থী নেতৃত্বের মধ্যে ছিলেন দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহ মেহতা, আনন্দ চার্লু, রমেশচন্দ্র দত্ত, মদনমোহন মালব্য, আনন্দমোহন বসু ও মহাদেব গোবিন্দ রানাড়ে। তারা নরমপন্থী নামে বা মডারেটস নামে পরিচিত। দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহ মেহতা, আনন্দ চার্লু, রমেশচন্দ্র দত্ত, মদনমোহন মালব্য, আনন্দমোহন বসু ও মহাদেব গোবিন্দ রানাড়ে তারা ইতিহাসে নরমপন্থী নামে পরিচিত। তাদের মূল কাজ ছিল হচ্ছে সাংবিধানিক সংস্কার সম্পর্কে দাবি জানানো, ভারত শাসন আইন প্রণয়ন করা এবং হচ্ছে ভারতীয়দের যে প্রতিনিধিত্ব সরকারি জায়গায় বা যে আমাদের যে অ্যাসেম্বলি রয়েছে সেইটা হচ্ছে বাড়ানো। এইসব হচ্ছে তাদের দাবি ছিল। এছাড়া এই সমস্ত যে নেতারা ছিলেন জাতীয়তাবাদী নেতারা, তারা দাদাভাই নওরোজি বা রমেশচন্দ্র দত্ত, গোপালকৃষ্ণ গোখলে এদের একটা মূল কাজ ছিল যে সেটা হচ্ছে যে ভারতের যে সম্পত্তি যেটা ইংল্যান্ডে চলে যাচ্ছে প্রতিনিয়ত, অর্থাৎ ভারতীয় সম্পদের যে বহির্গমন, ড্রেনিং অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া টু লন্ডন, এইটাকে তারা ইনভেস্টিগেশন করেছিলেন। দাদাভাই নওরোজি প্রভার্টি অ্যান্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে ভারতের দারিদ্র্যের জন্য ব্রিটিশ শাসনকে দায়ী করে প্রচলিত ব্রিটিশ ঐতিহ্য বিরোধী বলে আখ্যায়িত করেন, অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বলে আখ্যায়িত করেন। দাদাভাই নওরোজি প্রভার্টি অ্যান্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে ভারতে যে ব্রিটিশ শাসন করছে সেটাকে তিনি অন ব্রিটিশ রুল বলে আখ্যায়িত করেন। অর্থাৎ প্রভার্টি অ্যান্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এর মানে হচ্ছে ব্রিটেনে যে ইংরেজরা রয়েছে তারা হচ্ছে প্রকৃত ব্রিটিশ, তাদের স্বরূপ হচ্ছে প্রকৃত ব্রিটিশ স্বরূপ। তারা আইনের শাসন জানে, উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে আছে, কিন্তু ভারতে যে সমস্ত ব্রিটিশরা রয়েছে তারা হচ্ছে অব্রিটিশ, অর্থাৎ অন ব্রিটিশ সুলভ আচরণ এখানে করছে। তাহলে আমাদের কাজ হবে, কংগ্রেসের কাজ হবে যে এই আন ব্রিটিশ রুলটাকে লন্ডনে যদি আমরা দেখাই তাহলে লন্ডনবাসীরাই যারা মানে ন্যায়ের একটা পরাকাষ্ঠা তারা নিজেরাই চমকে উঠে এইখানের যে আন ব্রিটিশ রুল সেটাকে ঠিক করে দেবে। তো দাদাভাই নওরোজির একটা বিখ্যাত ইম্পর্টেন্ট জিনিস যে প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থ তিনি প্রকাশনা করেন এবং এই ভারতের যে ব্রিটিশ ওই শাসনকে
অন ব্রিটিশ রুল বলে আখ্যায়িত করেন। এছাড়াও রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে, গোপাল কৃষ্ণ গোখলে এই ব্রিটিশ ঐতিহ্য বিরোধী শোষণের বিরুদ্ধে সোচ্চার হন এবং এমনকি তাদের মধ্যে কেউ কেউ ব্রিটেনে প্রচার করতে গেছিলেন। 1890-92 তো 1890-92 সালে লন্ডনে কংগ্রেসের সভা অনুষ্ঠান করার একটা আয়োজন করার একটা চেষ্টা তারা দেখিয়েছিলেন লন্ডনবাসীকে সচেতন করার জন্য ভারতে কীভাবে তারা এই একটা অন ব্রিটিশ রুল তারা করছে। এবং এই সমস্ত নরমপন্থী যারা ছিল তাদের পলিসি ছিল 3P, অর্থাৎ প্রে, প্লিজ এবং প্রোটেস্ট। 3P ছিল এই নরমপন্থীদের একটা নিয়মতান্ত্রিক কার্যাবলী, প্রে, প্লিজ অ্যান্ড প্রোটেস্ট। অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসের এই সম্মেলনকে 3 দিনের তামাশা বলে বিদ্রূপ করেন। 3 দিনের তামাশা বলে বিদ্রূপ করেন। এদের এই সমস্ত যারা ফিরোজ শাহ মেহতা বা এই অধ্যাপক যারা ছিলেন তাদের সরকার, পুলিশ এবং মিলিটারিদের উপর প্রচণ্ড ভয় ছিল। তারা চট করে কিছু করতেন না, মানে আন্দোলনে তারা ছিল আন্দোলন বিমুখ এবং ভীরু কাপুরুষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কমলাকান্তের মুখ দিয়ে বলিয়েছিলেন, জয় রাধেকৃষ্ণ ভিক্ষা দাও গো, এটাই হচ্ছে আমাদের পলিটিক্স। এবং লালা লাজপত রায় বলেছেন 20 বছর ধরে যে আন্দোলন তারা করেছিলেন সরকারের কাছ থেকে সুবিধা ও সুবিচার পাওয়ার জন্য, তার বিফলে তারা পেয়েছিলেন কিছুই পাননি। মানে চেয়েছিলেন রুটি, পেলেন পাথরের টুকরো। লালা লাজপত রায়ের বিখ্যাত মন্তব্য যে 20 বছর ধরে যে আন্দোলন তারা করেছিলেন, অর্থাৎ 1885 থেকে 1905, সেইখানে তারা চেয়েছিলেন রুটি, পেলেন পাথরের টুকরো। তো যাই হোক, 1907 সালের সুরাট বিভাজন নিয়ে একটা আলোচনা করা যাক। সুরাট বিভাজন, আচ্ছা, 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশন, যেটা সুরাট বিভাজন নামেই পরিচিত, কংগ্রেসের সুরাট অধিবেশন যেটা সুরাট বিভাজন নামেই পরিচিত। সুরাট গুজরাটে রয়েছে, বর্তমান গুজরাটে, তাপ্তি নদীর তীরে। সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এই প্রধান ঘটনা হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থী শিবিরের মধ্যে একটা বিভাজন তৈরি হয়। এই সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে একটা প্রথাগত বিভাজন তৈরি হয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে একটা মতভেদ তৈরি হয়। যেমন স্থান, কোথায় অধিবেশনটি হবে সেটা নিয়েই একটা দ্বন্দ্ব তৈরি হয়। অধিবেশনটি মূলত নাগপুরে হওয়ার কথা ছিল, কিন্তু নাগপুর ছিল চরমপন্থীদের একটা শক্তিশালী গড়। নাগপুর, মহারাষ্ট্র, এটা ছিল চরমপন্থীদের একটা শক্তিশালী গড়। নরমপন্থী নেতা গোপালকৃষ্ণ গোখলে কৌশলগতভাবে স্থান পরিবর্তন করে সেটা গুজরাটে সুরাটে নিয়ে যান। নরমপন্থী নেতা গোপালকৃষ্ণ গোখলে কৌশলগতভাবে সেটা স্থান পরিবর্তন করে সুরাটে নিয়ে যান। নিয়ম অনুযায়ী কংগ্রেসের নিয়ম ছিল যে যে প্রদেশে এটা অনুষ্ঠিত হচ্ছে সেখানের কোনো নেতা সভাপতি হতে পারবেন না। যে প্রদেশে এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে সেখানের কোনো নেতা সভাপতি হতে পারবেন না। ফলে বোম্বে প্রেসিডেন্সির অন্তর্গত হওয়ায় এই সুরাট তখন হচ্ছে বোম্বে প্রেসিডেন্সির অন্তর্গত। বর্তমানে এটা গুজরাটে, কিন্তু তখন বোম্বে প্রেসিডেন্সির অন্তর্গত। ফলে হচ্ছে বাল গঙ্গাধর তিলক ছিল বোম্বে প্রেসিডেন্সির লোক। এই বাল গঙ্গাধর তিলকের যে সভাপতি হওয়ার পথ বন্ধ হয়ে যায়। সুরাটে আয়োজনের ফলে যে অধিবেশন সুরাটে আয়োজনের ফলে বাল গঙ্গাধর তিলকের সভাপতি হয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। সভাপতি মনোনীত করা নিয়েও একটা মতবিরোধ তৈরি হয়। চরমপন্থীরা বাল গঙ্গাধর তিলক বা লালা লাজপত রায়কে সভাপতি হিসেবে দেখতে চেয়েছিলেন। অন্যদিকে নরমপন্থীরা তাদের পছন্দের প্রার্থী ছিল রাসবিহারী ঘোষ। চরমপন্থীরা বাল গঙ্গাধর তিলক বা লালা লাজপত রায়ের মধ্যে একজনকে সভাপতি করতে চেয়েছিলেন। অন্যদিকে নরমপন্থীদের পছন্দের প্রার্থী ছিল রাসবিহারী ঘোষ। অধিবেশনে গোলযোগ ও হট্টগোল শুরু হয়। 26শে ডিসেম্বর 1907 সালে যখন অধিবেশন শুরু হয়, তীব্র বাকবিতণ্ডা ও গণ্ডগোল সৃষ্টি হয়। বক্তব্য পেশ করতে গিয়ে বাল গঙ্গাধর তিলককে বাধা দেওয়া হয়। উত্তাপ চরমে পৌঁছে যায়। মঞ্চের দিকে জুতো ছোঁড়ার মতো ঘটনা ঘটে, যা স্যার ফিরোজ শাহ মেহতা ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগে। কংগ্রেসের মধ্যে এই অধিবেশনের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ি শুরু হয় এবং মঞ্চের দিকে জুতো ছোঁড়ার ঘটনা ঘটে, যা নরমপন্থী নেতা স্যার ফিরোজ শাহ মেহতা ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগে। এছাড়া চেয়ার লাঠি নিয়ে চরম ও নরমপন্থীদের মধ্যে সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। চেয়ার ভাঙাভাঙি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে নরমপন্থীরা পুলিশ ডেকে অধিবেশন বন্ধ করে দেন। এর ফলাফল হচ্ছে যে নরমপন্থীরা কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ নেন, চরমপন্থীদের যে দল থেকে বার করে দেন, এবং ব্রিটিশরা এর সুযোগে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করার সুযোগ পায়। কংগ্রেসের বিভাজন অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। ব্রিটিশ শাসক গোষ্ঠী এতে লাভবান হয় এবং দীর্ঘ 9 বছর পর 1916 সালের লখনৌ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীরা পুনরায় একত্রিত হতে পেরেছিলেন। দীর্ঘ 9 বছর পর 1916 সালের লখনৌ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীরা পুনরায় একত্রিত হন। ব্রিটিশ সরকার এই চরমপন্থীদের উপর
হচ্ছে প্রচণ্ড অত্যাচারের নীতি নামিয়ে আনে, প্রচণ্ড অত্যাচার নামিয়ে আনে চরমপন্থীদের ওপর, এবং হচ্ছে নরমপন্থীদের তারা প্রলুব্ধ করে। এই যে পলিসি, ব্রিটিশ পলিসি, এটাকে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি বলা হয়, ক্যারট অ্যান্ড স্টিক পলিসি বলা হয়। অর্থাৎ ক্যারটটা কি না, হচ্ছে 1909 সালে তারা মর্লে মিন্টো সংস্কার আইন প্রণয়ন করে। 1909 সালে মর্লে মিন্টো সংস্কার আইন তারা করে। এই মর্লে মিন্টো আইন সংস্কারের মাধ্যমে নরমপন্থী নেতাদের যে আইনসভায় ভারতীয় প্রতিনিধিদের সংখ্যা বাড়ানোর একটা চেষ্টা করা হয়, তাদের কিছুটা কিছুটা করে বিভিন্ন লোকাল লেভেলে স্বায়ত্তশাসনের ব্যবস্থা করা হয়। এইভাবে নরমপন্থী নেতাদের প্রলুব্ধ করা হয়, তারা থেমে যায়, চুপ করে যায়, ব্রিটিশদের বিরুদ্ধে কোনো কথা বলে না। আর চরমপন্থীদের উপর প্রচণ্ড অত্যাচার নেমে আসে, চরমপন্থীদের উপর প্রচণ্ড অত্যাচার নেমে আসে। যেমন ব্রিটিশ সরকার এই সময় 1907 থেকে 1911 সালের মধ্যে সরকার বিরোধী ক্রিয়াকলাপ দমন করার জন্য 5টি নতুন আইন কার্যকর করে। এর মধ্যে এক ছিল রাজদ্রোহমূলক সভা আইন 1907, যেটা সিডিসিয়াস মিটিং অ্যাক্ট 1907, রাজদ্রোহমূলক সভা আইন 1907, সিডিসিয়াস মিটিং অ্যাক্ট 1907, ভারতীয় সংবাদপত্র আইন, ইন্ডিয়ান নিউজ পেপার অ্যাক্ট বা ইনসাইটমেন্ট টু অফেন্সেস অ্যাক্ট 1908, ভারতীয় সংবাদপত্র আইন, ইন্ডিয়ান নিউজ পেপার ইনসাইটমেন্ট টু অফেন্স অ্যাক্ট 1908, এবং ফৌজদারি প্রেস বা সংবাদপত্র আইন, ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910, ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910। এর মাধ্যমে তারা চরমপন্থীদের একদম স্তব্ধ করে দেয় আন্দোলনকে। প্রধান চরমপন্থী নেতা হিসেবে তিলকের বিরুদ্ধে 1908 সালে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় এবং বিচার চালানো হয়। তিলক এই মুজাফফরপুরে যারা ওই ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তারা যে বোম ছুঁড়েছিল, সেই মৃত্যু নিয়ে 1908 সালে তার কেশরী পত্রিকায় একটা প্ররোচনামূলক লেখা লেখেন। ক্ষুদিরাম বসু এবং হচ্ছে যে ওই প্রফুল্ল চাকির যে বোম ছুঁড়েছিল তাদের উৎসাহিত করার জন্য একটা কেশরী পত্রিকায় একটা লেখা লেখেন। এবং সেই লেখাটা ছিল যে ব্রিটিশরা যদি রুশদের মতো আচরণ করে, অর্থাৎ রাশিয়ান জারেদের মতো যদি আচরণ করে, তাহলে আমরাও কিন্তু রাশিয়ায় যে আন্দোলন হয়েছিল তাদের মতোই ব্যবহার করব, এর ফলে বাল গঙ্গাধর তিলককে গ্রেপ্তার করা হয়। বাল গঙ্গাধর তিলককে দোষী সাব্যস্ত করা হয়, তাকে 6 বছরের কারাদণ্ড ও নির্বাসন দিয়ে মান্দালয়ে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ বার্মায় পাঠিয়ে দেওয়া হয়, এবং 1000 টাকা জরিমানা করা হয়। 6 বছরের কারাদণ্ড ও নির্বাসন, এছাড়া 1000 টাকা জরিমানা করা হয়, এবং 6 বছরের জন্য মান্দালয়ে পাঠানো হয়। মানে 1908 থেকে 1914 পর্যন্ত মান্দালয় বা বার্মায় তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া অরবিন্দ পাল রাজনীতি ছেড়ে দেন, বিপিন চন্দ্র পাল সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন, লালা লাজপত রায় বিদেশে চলে যান। ফলে চরমপন্থী আন্দোলন টিকিয়ে রাখার জন্য আর কেউ ছিল না। আর যুব সমাজ কিন্তু এই চরমপন্থী রাজনীতি তারা বেশি পছন্দ করছিল।